হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরো একটা নতুন ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। তবে লাভ অ্যালার্ম সিজন 2 এর গল্প না দিয়ে এই ড্রামাটা দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ওই ড্রামাটা আমি আরো এক সপ্তাহ আগে পাবলিক করেছিলাম, কিন্তু কপিরাইটের কারণে ওই ভিডিওটা প্রাইভেট করে দেওয়া হয়েছে। তবে আমি ওই ভিডিওটা নিয়ে আবারও নতুন করে কাজ শুরু করেছি। আশা করি খুব দ্রুতই তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার এই চ্যানেলে কপিরাইটের ইস্যু নিয়ে কিছু সমস্যা চলছে, যার কারণে আমি আমার দ্বিতীয় চ্যানেল সিনেপোকাতেও এখন থেকে নতুন নতুন ড্রামা আপলোড করব। এখন যেহেতু আমার এই চ্যানেলের সমস্যা চলছে, তাই তোমাদেরকে অনুরোধ করব আমার দ্বিতীয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। কারণ সেই চ্যানেলে ভিডিও দেখলেই আমি সুন্দর সুন্দর ভিডিও ওই চ্যানেলে নিয়ে আসতে পারবো। আর তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমি কার জন্য ভিডিও বানাবো? তাই অনুরোধ থাকবে আমার দ্বিতীয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো চলো এবার মূল ভিডিও শুরু করি। গল্পের শুরুতে আমরা তিনজন জলদস্যুকে দেখতে পাই। তাদের মধ্যে রয়েছে আমাদের নায়িকা কিয়ান, সঙ্গে তার মা এবং ভাই ছিল। তারা গুপ্তধনের সন্ধানে একটি দ্বীপে এসে পড়েছে। গুপ্তধন তাদের সামনে রাখা ছিল। তারা যখন গুপ্তধন নেওয়ার জন্য সেদিকে এগিয়ে যায়, একটি ব্যাঙ এসে তাদেরকে বাধা দেয় আর বলে সে অনেক বছর ধরে এই গুপ্তধনের বক্সটি দেখাশোনা করেছে। কিয়ানরা যদি এই সকল সম্পদ নিতে চায় তাহলে কিয়ান যেন তাকে কিস করে। কিয়ান ব্যাঙের কথায় রাজি হয়ে যায়। কিয়ান এগিয়ে আসলে ব্যাঙটি কিস নেওয়ার জন্য চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কিয়ান তখন লাথি দিয়ে ব্যাঙটাকে দূরে সরিয়ে দেয় আর হাসতে হাসতে বলে, ব্যাঙের কত শখ, আমাকে নাকি কিস করবে। এই বলে ওরা যখন বক্সটি নিয়ে বের হয়ে যাচ্ছিল তখন ব্যাঙটি আবারও সামনে এসে হাজির হয়। ব্যাঙটি বলে সে এই মুহূর্তে অভিশাপ দিয়ে সবাইকে ব্যাঙ বানিয়ে দিতে পারে। সে আরো বলে এক সময় সে একজন রাজকুমার ছিল, কিন্তু কোনো একটা অভিশাপের কারণে সে এখন ব্যাঙ হয়ে জীবন কাটাচ্ছে। তবে কিয়ান যদি তাকে কিস করে তাহলে সে আবারও মানুষ হয়ে যাবে। এসব শুনে তো কিয়ানের মায়ের ব্যাঙটার জন্য খুবই খারাপ লাগে। তাই তিনি কিয়ানকে জোর করে ব্যাঙকে কিস করার জন্য। কিয়ান ব্যাঙকে কিস করলে সে তো সত্যি সত্যি মানুষ হয়ে যায়, কিন্তু মাথাটা এখনো ব্যাঙের মাথাই হয়েছিল। এই দেখে তো কিয়ান আর তার মা চিৎকার করতে থাকে। তখনই কিয়ানের ঘুম ভেঙে যায় আর বুঝতে পারে এতক্ষণ ধরে সে আসলে স্বপ্ন দেখছিল। কিয়ানের মা এসে বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডেলিভারির কাজে যাও, আমাদের অনেক টাকা উপার্জন করতে হবে। তিনি কিয়ানকে আরো জানায় আজ একটি সুইমিং কম্পিটিশন রয়েছে, কম্পিটিশনের বিজয়ীকে 5,000 টাকা দেওয়া হবে। কিয়ান ঠিক করে সে এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। আসলে কিয়ানের বাবা অনেক টাকা লোন নিয়েছিল। তিনি মারা যাওয়ার পর সে লোনের টাকা এখন কিয়ানদেরকে পরিশোধ করতে হচ্ছিল। আর এটাই কিয়ানের সৎ মা এবং সৎ ভাই ছিল। তবে কিয়ানের সৎ মা তাকে অনেক ভালোবাসে। তাছাড়া কিয়ানদের একটি ছোট্ট দোকানও ছিল। তো কিয়ান গাড়ি নিয়ে বের হয়ে পড়ে জিনিসপত্র ডেলিভারি দেওয়ার জন্য। যেতে যেতে কিয়ান রাস্তার পাশে এক দোকানে একটি পিয়ানো দেখতে পায়। মূলত এই পিয়ানোটি ছিল কিয়ানের আসল মায়ের, কিন্তু কোনো একদিন জুয়া খেলার টাকা জোগাড় করার জন্য কিয়ানের বাবা এই পিয়ানোটা বিক্রি করে দিয়েছিল। কিয়ান এই পিয়ানোটা কিনতে চাইলে শপের মালিক সুলি পিয়ানোর দাম বলে, যা ছিল অনেক বেশি। কিয়ান বলে আমি যে করেই হোক টাকা জোগাড় করে এই পিয়ানোটি অবশ্যই কিনবো। এরপর সে চলে যায় বিচে, যেখানে সুইমিং কম্পিটিশন হচ্ছিল। কিয়ান কস্টিউম পরে রেডি হয়ে নেয়। যে করেই হোক তাকে আজকে জিততেই হবে। জিততে পারলে সে অনেকগুলো টাকা পাবে আর সেই টাকা দিয়ে সে ওই পিয়ানোটি কিনতে পারবে। এবার শুরু হয়ে যায় সুইমিং কম্পিটিশন। অন্যদিকে আমরা আমাদের নায়ক জুনকে দেখতে পাই। সে এই সমুদ্রেই বোটিং করছিল। এদিকে কিয়ান সমুদ্রের নির্দিষ্ট জায়গা থেকে ফ্ল্যাগ কালেক্ট করে যখন ফিরে যাবে তখন সে জুনের বোটটাকে একটি পাথরের সাথে ধাক্কা খেতে দেখে আর জুন পানিতে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল। এই জন্য কিয়ান তার ম্যাচ ছেড়ে চলে যায় জুনকে বাঁচানোর জন্য। সে অনেক কষ্ট করে জুনকে টেনে পাড়ে নিয়ে আসে। ততক্ষণে জুন তো সেন্সলেস হয়ে পড়েছিল। কিয়ান তাকে সিপিআর দিলেও কোনো কাজই হয় না, তাই বাধ্য হয়ে এবার কিয়ান জুনকে মাউথ সিপিআর দিতে থাকে। সাথে সাথে জুনের সেন্স ফিরে আসে। কিয়ান যে তাকে মুখে সিপিআর দিয়েছে এটা জানতে পেরে জুন তো বমি করতে শুরু করে। এটা দেখে কিয়ান প্রচন্ড রেগে যায়। আর রেগে যাওয়ারই তো কথা,
মেয়েটা নিজের কম্পিটিশন ছেড়ে তার জীবন বাঁচালো, আর সে কিনা উল্টো এখন ভূমি করে বেড়াচ্ছে। কি একটা অবস্থা ভাবুন। কোথায় জুন তাকে ধন্যবাদ জানাবে তা না, কিয়ান তাকে কিস করেছে বলে এরকম ছেঁচড়ামি করছে। মাঝখান থেকে কিয়ান তার কম্পিটিশনও হেরে যায়। তাই ক্ষতিপূরণ হিসেবে কিয়ান জুনের কাছে 7,000 টাকা দাবি করে। জুন বলে আমার কাছে এখন কোনো টাকা নেই, তাছাড়া পানিতে ভিজে ফোনটাও নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কিয়ান তো টাকা না পাওয়া পর্যন্ত কিছুতেই জুনকে ছাড়তে রাজি হয় না। জুন বলে সে তাকে তার টাকা পরে দিয়ে দিবে, কিন্তু তার আগে কিয়ান যেন জুনের জন্য কিছু শুকনো কাপড়ের ব্যবস্থা করে। তারপর আমরা দেখি কিয়ান জুনকে কিছু পোশাক দিয়েছিল পরার জন্য। এই পোশাকে জুনকে দেখতে খুবই ফানি লাগছিল। তো কথা মতো জুন তাকে একটা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলে। এই নাম্বারটা আসলে ছিল জুনের এক অ্যাসিস্ট্যান্টের। কিয়ান জুনের নাম জিজ্ঞাসা করলে জুন তার আসল নামটা বলে না, সে বলে তার নাম তং হাউ। কিয়ান চলে গেলে জুন তার লোকদের আসার অপেক্ষা করতে থাকে, যারা তাকে এখান থেকে নিয়ে যাবে। কিছুক্ষণ পর এখানে জুনের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। জুন গাড়িতে উঠতে গেলে অ্যাসিস্ট্যান্ট তাকে বাধা দিয়ে বলে, এই কে তুই? পরে ভালো করে তাকিয়ে দেখে আরে এটা তো তাদেরই বস। জুনকে এই পোশাকে দেখে তার অ্যাসিস্ট্যান্টের তো খুবই হাসি পেয়ে যায়। তারপর আমরা জুনকে তার কোম্পানিতে দেখতে পাই। সে এই বিশাল কোম্পানির সিইও। এখানে তার ফিউন্সে ইউনো জব করে। তো জুন অফিসে এসে এক কর্মচারীকে ফায়ার করে দেয়। এই কারণে সমুদ্রের সাইডে যে প্রজেক্ট নিয়ে কাজ চলছে তার পুরো দায়িত্ব ছিল এই কর্মচারীর। কিন্তু কর্মচারীটি বলেনি সমুদ্রের মাঝখানে একটি পাথর রয়েছে, যেটার সাথে ধাক্কা খেয়ে জুন আজকে ডুবতে বসেছিল। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে। তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগও পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এবং ওভার 21। আরও আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ALIA88 মানে আলিয়া 88 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পুরস্কার পাবেন। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 আওয়ার্স সহযোগিতা পাবেন। তাহলে আর দেরি কেন, প্রিন্ট করা কমেন্টের লিঙ্ক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা ধরুন। আমার প্রোমো কোড ALIA88 ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। যাই হোক, তারপর সবাইকে বোর্ড মিটিংয়ে দেখা যায়। তারা ডিসকাস করছিল গুয়ানমেই হোটেলটি ভেঙে সেখানে তারা একটি বড় রিসোর্ট বানাবে। এদিকে কিয়ান জুনের দেওয়া সে নাম্বারে কল করে, তবে কল রিসিভ করে জুনের অ্যাসিস্ট্যান্ট। সে মনে করে এটা কোনো রং নাম্বার, এই ভেবে কল কেটে দেয়। এদিকে আমরা গুয়ানমেই হোটেলের মালিক মিস্টার ট্যাংকে দেখতে পাই। সে জুনদের অফিসে আসে হোটেল নিয়ে কথা বলতে। আসলে মিস্টার ট্যাং এই কোম্পানির কাছ থেকে 1 মিলিয়ন টাকা নিয়েছিল হোটেলের কাজে, কিন্তু সেই টাকা পরিশোধ করতে না পারায় কোম্পানি তার হোটেলটি নিয়ে নিচ্ছে। কিন্তু মিস্টার ট্যাং তো হোটেল কোম্পানিকে দিতে একদমই রাজি ছিল না। এই লোকটি হচ্ছে কিয়ানের এক আঙ্কেল। কিয়ান যখন জানতে পারে তার আঙ্কেল শ্যানুয়েল কোম্পানিতে গিয়ে ঝামেলা করছে, তখন সে এসে তার আঙ্কেলকে নিয়ে যায়। এবার আমরা আরেকটি ছেলেকে দেখতে পাই, যে গুয়ানমেই হোটেলে এসেছে থাকার জন্য। এই ছেলেটির নাম টাইসু। সে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে অনেক পছন্দ করে। হোটেলের স্টাফরা টাইসুকে থাকার জন্য রুম দেখিয়ে দেয়। অন্যদিকে আমরা কোম্পানিতে মিংহাও নামের এক লোককে দেখতে পাই। সে এ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিল। সে সবসময় জুনের পজিশন নেওয়ার জন্য কোনো না কোনো প্ল্যান করতেই থাকে। সে চাইছিল মিস্টার ট্যাং আবারও অফিসে এসে কোনো না কোনো ঝামেলা করুক, কারণ অফিসে ঝামেলা হলে তার প্রেসের লোকজন জানতে পারবে, এতে কোম্পানির নাম খারাপ হবে। আর মিংহাও তখন খুব সহজেই জুনকে তার পদ থেকে সরিয়ে নিজেই কোম্পানির সিইও হতে পারবে। তারপর আমরা গুয়ানমেই হোটেলের সিন দেখতে পাই। কিয়ান সেখানে পানির বোতল ডেলিভারি করতে এসেছিল। সে একজন স্টাফের কাছে জানতে পারে তার আঙ্কেল কার রুমে ঢোকার পর আর রুম থেকে বের হয়নি। কিয়ানের তো ভয় হচ্ছিল তার আঙ্কেল
সুইসাইড করে নিল কিনা। অনেকবার দরজা ধাক্কা দেওয়ার পরও মিস্টার ট্যাং দরজা খোলে না। কিয়ান বলে সে উপরের রুমের ব্যালকনি দিয়ে আঙ্কেল ট্যাং এর রুমে প্রবেশ করবে। উপরের রুমেই ছিল টাইসু। কিয়ান দরজা খুলে রুমে প্রবেশ করতে সুজা এসে পড়ে টাইসুর উপর। দুজনই তখন চিৎকার করে ওঠে। কিয়ান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে আসে ব্যালকনিতে। তাকে এখান থেকে লাফ দিতে দেখে টাইসু বলে, আরে আরে তুমি সুইসাইড করছো কেন? কিয়ান তখন সব ঘটনা খুলে বলে। টাইসু বলে, আমি ব্যালকনি দিয়ে মিস্টার ট্যাং এর রুমে যাচ্ছি, তুমি মেন দরজার কাছে যাও। কিয়ান তখন আবারও নিচতলায় চলে আসে। আঙ্কেল ট্যাং এখনো দরজা খোলেনি। একজন স্টাফকে দেখা যায় সে তো দরজা ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। ওই মুহূর্তে পিছন থেকে আঙ্কেল ট্যাং বলে ওঠে, এখানে এসব কি হচ্ছে? এবার তো সবাই আঙ্কেলকে ঘিরে ধরে দেখতে থাকে সে ঠিক আছে কিনা। এ সময় আঙ্কেলের রুম থেকে কিছু একটা আওয়াজ শোনা যায়। এই শুনে সবাই ভিতরে যায়। দেখা যায় এখানে টাইসু ছিল। আঙ্কেল বলে, তুমি আমার রুমে কি করছো? টাইসু বলে, কিয়ান আমাকে বলেছিল আপনি রুমের মধ্যে সুইসাইড করে নিয়েছেন, তাই তো আমি ব্যালকনি দিয়ে আপনার রুমে ঢুকেছি। আঙ্কেল ট্যাং এবার সব ঘটনা বুঝতে পারে আর বলে, যা কিছুই হয়ে যাক না কেন তিনি কখনোই সুইসাইড করবে না। অন্যদিকে আমরা জুনদের পরিবারকে দেখতে পাই। সেখানে ইউনও ছিল। আসলে জুনের বাবা ইয়নকে কুড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে এসেছিল। তখন থেকে ইয়ন এ পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে। আর এখন তো জুনের পরিবার চায় জুনের সাথে ইয়নকে বিয়ে দিতে। তবে জিয়ান নামের আরো একটা পালক ছেলে রয়েছে এ পরিবারে। যাক, পরের দিন আমরা দেখি জুন আর ইয়ন ডেটে বের হয়েছে। তারা যে ইয়ার বেলুনে ছিল এটা ছিল কিয়ানদের। কিয়ানের ছোট ভাই এটা পরিচালনা করে। ইয়ার বেলুনটার যে তারের সাথে কানেকশন ছিল সে জায়গাটা নড়তে শুরু করে। এদিকে জুন তো ইয়নকে প্রপোজাল করার জন্য পকেট থেকে রিং বের করে। রিংটা দেখে ইয়ন অনেক বেশি খুশি হয়। জুন যখনই ইয়নকে রিং পরাতে যায় তখন বেলুনের একটা কানেকশন খুলে যায়। বেলুনটা তো ব্যালেন্স হারিয়ে হেলে পড়ে। ফলে জুনের হাত থেকে রিংটা নিচে পড়ে যায়। বেলুনটাও ধীরে ধীরে নিচে নেমে আসে। কিয়ানের ভাই কিয়ানকে ফোন করে বেলুনের অবস্থার কথা জানায়। সঙ্গে সঙ্গে কিয়ান বিচে চলে আসে। সে বালির উপর জুনের কিনা রিংটাও খুঁজে পায়। রিংটা অনেক সুন্দর দেখে কিয়ান সেটা আঙ্গুলে পরে নেয়। তখনই কিয়ান জুনকে এখান দিয়ে যেতে দেখে। সে জুনকে ধরে বলে, এখনই আমার টাকা ফেরত দাও। একে তো আমার পাওনা টাকা দাওনি, তার উপর আবার ভুল ফোন নাম্বার দিয়েছিলে। জুন বলে সে তার অ্যাসিস্ট্যান্টকে কিয়ানের কথা বলতে ভুলে গিয়েছিল। কোনো ব্যাপার না, সে তার অ্যাসিস্ট্যান্টকে বলবে কিয়ানের টাকা শোধ করে দিতে। কিন্তু কিয়ান জুনের কথা এবার আর বিশ্বাস করে না। কিয়ানের ভাই তাকে আবারও ফোন করে জানায় বেলুনটি বিচের উপরে পড়েছে। জুন বলে, আচ্ছা তাহলে এই ইয়ার বেলুনটা তোমাদের? কিয়ান বলে, হ্যাঁ, কিন্তু তাতে তোমার কি? জুন বলে, তুমি জানো তোমাদের এই বেলুনের জন্য আমরা দুজন আজকে মরতে মরতে বেঁচে গিয়েছি। কথার এক পর্যায়ে জুন খেয়াল করে তার কিনা রিংটা কিয়ানের আঙুলে। জুন জিজ্ঞাসা করে, রিংটা তুমি কোথায় পেয়েছো? কিয়ান বলে, এটা যেহেতু সে এখন পরে আছে তাই এটা এখন তারই। জুন কিয়ানের আঙ্গুল থেকে রিংটা বের করার চেষ্টা করে, কিন্তু রিংটা কিয়ানের আঙ্গুল থেকে কিছুতেই খুলছিল না। রিং নিয়ে টানাটানি করতে গিয়ে কিয়ান নিচে পড়ে যায় আর জুনের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। তখন জুন বলে সে আর রিংটা ফেরত নিবে না, সে অন্য কারোর ইউজ করা জিনিস ফেরত নেয় না। এই বলে জুন চলে যায় আর কিয়ান রাগী চোখে তাকে দেখতে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি কিয়ান যে পিয়ানোটা কিনতে চেয়েছিল দোকানের মালিক সেটি অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। কিয়ান কিছুতেই তার মায়ের পিয়ানোটা অন্য কাউকে নিয়ে যেতে দিবে না। তবে তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকাও নেই পিয়ানোটি কেনার জন্য, যার কারণে কিয়ান কান্নাকাটি করতে শুরু করে দেয়। এই রাস্তা দিয়েই জুন তখন গাড়ি করে যাচ্ছিল। সে আবার সবটা দেখতে পায়। লোকেরা পিয়ানো নিয়ে চলে যায়, কিন্তু একটু পর তারা পিয়ানোটা আবার ফেরত দিয়ে যায়। দোকানের মালিক সুলি কিয়ানকে বলে কেউ একজন পিয়ানোর দামের দ্বিগুণ টাকা দিয়ে কিয়ানকে এটা কিনে দিয়েছে। কিয়ান বুঝতে পারছিল না কে তাকে পিয়ানোটা কিনে দিল। আমরা বুঝতে পারি জুনি তাকে পিয়ানোটা কিনে দিয়েছে। কিয়ানের মা তখন বলে, আমার মনে হচ্ছে টাইসুইটা তোমাকে কিনে দিয়েছে, কারণ আমাদের গ্রামে সেই একমাত্র বড়লোক ব্যক্তি। বাসায় ফিরে কিয়ানের মা তাকে একটি ড্রেস দিয়ে বলে, এই ড্রেসটি পরে তুমি টাইসুকে ধন্যবাদ জানাতে যাবে। কিয়ান রেডি হয়ে চলে যায় হোটেলে, কিন্তু টাইসু সেখানে ছিল না। অন্যদিকে আমরা দেখি জুন আর ইয়ন তাদের ওয়েডিং হল দেখছে। ওদের দুজনকে একসাথে দেখে জিয়ানের মন খারাপ হয়, কেননা জিয়ান আবার মনে মনে ইয়নকে পছন্দ করত। যাই হোক, পরের দিন ছিল জুন আর ইয়নের এঙ্গেজমেন্ট। ইয়ন তো একদম রেডি,
জুন যায় সব থেকে রিং নিয়ে আসতে। মিস্টার ট্যাং তো এমনই একটা সুযোগের অপেক্ষা করছিল। হোটেল নিয়ে জুনের কোম্পানির সাথে ঝামেলা হচ্ছিল বলে আঙ্কেল ট্যাং একটি জঘন্য পরিকল্পনা করেছিল। তিনি জুনের গাড়ির অ্যাক্সিডেন্ট করানোর পরিকল্পনা করে। তো রাস্তার মধ্যে আঙ্কেল ট্যাং রেডি থাকে জুনের গাড়িকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু তখনই সামনে থেকে একটা ট্রাক আসতে দেখা যায়। জুন গাড়িকে কন্ট্রোল করতে না পেরে গাড়ি সহ সোজা গিয়ে পড়ে সমুদ্রে। আঙ্কেল ট্যাং ভয় পেয়ে এখান থেকে চলে যায়, নয়তো পুলিশ কেস হলে সে আবার ফেসে যাবে। বাড়িতে সবাই জুনের জন্য ওয়েট করছিল, কিন্তু জুনের কোনো খোঁজই ছিল না। এক সময় জিয়ানের কাছে ফোন আসে, বলা হয় জুনের গাড়িটা সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু জুনের কোনো খোঁজই পাওয়া যায়নি। এই খবর শুনে পরিবারের সবাই তো জুনকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। জুনের চিন্তায় জুনের বাবা অসুস্থ হয়ে পড়ে। এদিকে আমরা জুনকে সমুদ্রের অন্য একটি পাড়ে দেখতে পাই। সে মাথায় অনেক বড় একটা আঘাত পেয়েছিল। জুন সামনের দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে আমরা কিয়ানদের 3 জনকে দেখতে পাই। তারা আজ বেড়াতে গিয়েছিল। ঘোরাঘুরি শেষ করে এখন তারা বাড়ি ফিরে যাচ্ছে। জুনও এ রাস্তাতেই চলে আসে। জুন কিয়ানের গাড়ির সামনে চলে এসেছিল, তবে সঠিক সময়ে কিয়ান গাড়ি থামিয়ে ফেলেছিল। কিন্তু জুন এখানে অজ্ঞান হয়ে কিয়ানের গাড়ির সামনে পড়ে যায়। এই দেখে কিয়ান আর তার মা তো ভীষণ ভয় পেয়ে যায়, এটা ভেবে যে তারা কাউকে ধাক্কা দিয়ে মেরে ফেললো কিনা। ওরা গাড়ি থেকে নেমে আসে। কিয়ান জুনকে চিনতে পারে, এটা তো সেই ছেলেটা যে তাকে টাকা না দিয়ে চলে গিয়েছিল। কিয়ানের অনেক ভয় করছিল জুন বেঁচে আছে নাকি মারা গিয়েছে এটা ভেবে। পালস চেক করে দেখে জুন এখনো বেঁচে রয়েছে। কিয়ানের মা জুনকে হসপিটালে নিয়ে যেতে চায়। সবাই মিলে তাকে গাড়িতে ওঠায়। এখানে ঘটে আবার আরেক কাণ্ড। কিয়ানদের সামনে হাজির হয় এক পুলিশ। তাকে দেখে ওরা সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ অন্য কেউ তো এটা বিশ্বাস করবে না তারা জুনকে ধাক্কা দেয়নি, উল্টো ওদের নামে পুলিশ কেস হবে। পুলিশ যাওয়ার পর কিয়ানের মা বলে তারা তো ছেলেটাকে হসপিটালে ভর্তি করিয়ে দিলেও হসপিটালের বিল দিতে পারবে না। সবাই চিন্তা করছিল এখন কি করা যায়। এই সময় জুনের জ্ঞান ফিরে আসে। কিয়ানরা পিছনে তাকিয়ে দেখে জুন তাদের দিকে তাকিয়ে বসে রয়েছে। এটা দেখে কিয়ানরা তো ভূত দেখার মতো চিৎকার করে ওঠে। তারপর তারা জুনকে ওদের বাড়ির ভিতরে নিয়ে যায়। সবাই এমন ভাবে জুনকে দেখছিল মনে হচ্ছিল ও কোনো মানুষ নয়, বরং এলিয়েন। জুন জিজ্ঞাসা করে আমি কোথায়? কিয়ান জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চিনতে পেরেছ? জুন বলে না। কিয়ানের ভাই জিজ্ঞাসা করে তোমার নাম কি? জুন বলে আমার নাম তো মনে পড়ছে না। জুনের মাথা তো তখন ব্যথা করছিল। কিয়ানরা ওর সব কথা শুনে বুঝতে পারে জুনের মেমোরি লস হয়ে গিয়েছে। কিয়ান জুনকে মিথ্যা বলে যে তুমি আমাদের থেকে 5,000 টাকা নিয়েছ, কিন্তু সেই টাকা এখনো পরিশোধ করতে পারোনি। জুনের তো কিছুই মনে ছিল না, এজন্য সে কিয়ানের কথা সত্যি মনে করে নেয়। আর জুন একবার বলেছিল তার নাম তংহাও, তাই কিয়ানরা জুনকে এই নামে ডাকতে থাকে। জুন তো তার বাসার অ্যাড্রেসও মনে করতে পারছিল না, তাই কিয়ানরা তাকে আপাতত তাদের বাসায় থাকতে দেয়। কিয়ানরা তো জুনকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না, এজন্য তারা জুনকে তাদের দোকানের কাজে রেখে দেয়। আমরা দেখি এত বড় লোক জুন এখন কিয়ানদের দোকানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে। অন্যদিকে কোম্পানিতে সবাই জুনের খোঁজ করছিল। মিংহান তো বেশি করে জুনের খোঁজ করছিল। জিয়ান তখন মিংহানকে আর বলে না যে জুন মিসিং, তাহলে তো সে কোম্পানিতে অনেক ঝামেলা করবে। সে বলে প্রজেক্টের কাজের জন্য জুন বিদেশে গিয়েছে, কয়েকদিন পরই ফিরে আসবে। তবে মিংহানের জিয়ানের কথা বিশ্বাস হয় না। এদিকে টাইসু এসেছিল কিয়ানদের বাড়িতে। তাকে দেখে কিয়ানের মা তো অনেক খুশি, কারণ তিনি কিয়ানকে টাইসুর সাথে বিয়ে দিতে চায়। টাইসু মূলত এসেছিল কিয়ানের সাথে ডলফিন আইল্যান্ডে যাওয়ার জন্য, যেখানে সাদা ডলফিন দেখা যায়। পিয়ানো কিনে দেওয়ার পর থেকে কিয়ান তো টাইসুকে পছন্দ করতে শুরু করে, যদিও সে জানতো না আসলে পিয়ানোটা তাকে কে কিনে দিয়েছে। আমরা দেখি ওরা ডলফিন আইল্যান্ডে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, তবে মাঝপথে তাদের বোটটা খারাপ হয়ে যায়। এতে কিয়ানের তো খুবই চিন্তা হচ্ছিল এখন তারা ফিরে যাবে কিভাবে। ওই মুহূর্তে আরেকটা বোটে করে জুন সেখানে এসে হাজির হয়। জুনকে দেখে কিয়ান খুশি হয়, কারণ এবার আর কোনো চিন্তা নেই, তারা ফিরে যেতে পারবে। কিয়ান তংহাও মানে জুনকে জিজ্ঞাসা করে সে কেন হঠাৎ করে এখানে এলো। জুন বলে কিয়ানের মা আগে থেকেই জানতে পেরেছিল ডলফিন আইল্যান্ডটা অনেক বিপজ্জনক জায়গা, তাই সে কিয়ানের কথা ভেবে এখানে এসেছিল তাকে নিতে। পরে দেখা গেছে কিয়ানরা সত্যি সত্যি বিপদে পড়েছিল। যাই হোক, পরের দিন জুনের চোখে পড়ে
কিয়ানের আঙ্গুলে থাকা আংটিটার উপর। জুন বলে তোমার হাতের আংটিটা তো অনেক সুন্দর মানিয়েছে। কিয়ান সঙ্গে সঙ্গে আংটিটা লুকিয়ে ফেলে, কারণ এ আংটি নিয়ে আগে জুনের সাথে তার ঝামেলা হয়েছিল। ভয়ে ভয়ে কিয়ান জুনকে প্রশ্ন করে, তোমার কি কিছু মনে পড়ছে? জুন বলে, না, কি মনে পড়বে, তবে এই আংটিটা নাকি তার চেনা চেনা লাগছে। তারপর কিয়ান কিছু জিনিস ডেলিভারি করার জন্য বের হয়ে পড়ে। তার সাথে জুনও ছিল। জিনিসপত্র ডেলিভারি করার পর কিয়ানরা ফেরার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। জুন কিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি টাইসুকে পছন্দ করো? কিয়ান বলে তার মা টাইসুকে অনেক পছন্দ করে, তাছাড়া টাইসু অনেক ভালো একটা ছেলে, যে কেউ তাকে পছন্দ করবে। কিন্তু তুমি এসব কথা কেন জিজ্ঞাসা করছো? কথা বলতে বলতে কিয়ান পা স্লিপ করে একটা গর্তে পড়ে যাচ্ছিল। জুন আবার তখন তাকে বাঁচাতে গিয়ে দুজনেই ওই গর্তের মধ্যে পড়ে যায়। কিয়ান তো এতে করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। কিভাবে সে উপরে উঠে আসবে, এখন তার কি হবে এসব বলে। কিয়ানকে শান্ত করার জন্য জুন তাকে জড়িয়ে ধরে আর বলে তারা ঠিকই একটা না একটা উপায় বের করে নিবে। জুন জড়িয়ে ধরতেই কিয়ানের কান্না থেমে যায়। শান্ত হওয়ার পর সে জুনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় এবং জুনকে বলে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে। ওরা সামনের দিকে গুহার মতো ছোট্ট একটা রাস্তা দেখতে পায়। ওরা দুজন এ রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে টাইসু এসেছিল কিয়ানদের বাড়িতে। কিয়ানের মা বলে কিয়ান এখনো বাড়ি ফিরেনি, ওনার কিয়ানের জন্য খুবই চিন্তা হচ্ছিল। সবকিছু শুনে টাইসু বের হয় কিয়ানকে খোঁজার জন্য। অন্যদিকে কিয়ানরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পড়েছিল। কিয়ান দেখতে পায় দূরে সমুদ্রে সাদা রঙের ডলফিন দেখা যাচ্ছে। এর মানে এটাই হলো ডলফিন আইল্যান্ড। কিয়ান তো সাদা রঙের ডলফিন দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়। ডলফিন দেখা শেষ হলে ওরা আবার আগের জায়গায় ফিরে আসে। এদিকে টাইসু ওদেরকে খুঁজতে খুঁজতে গর্তের কাছে চলে আসে। টাইসুর সাথে কিয়ানের ছোট ভাইও ছিল। অবশেষে তারা কিয়ানদের খুঁজে পায় এবং তাদেরকে গর্ত থেকে উদ্ধার করে। অপরদিকে হসপিটালে জুনের বাবা জিজ্ঞাসা করে জুনের কোনো খোঁজ খবর পাওয়া গেল কিনা। জিয়ান বলে এখনো জুনের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরের সিনে আমরা কিয়ানদের বাড়ির দৃশ্য দেখতে পাই। রাতে তারা সবাই একসাথে ডিনার করছিল। কিয়ানের মা জুনকে কাজের জন্য ইন্দোনেশিয়া পাঠাতে চায়। এ কথা শুনে কিয়ান তো অবাক হয়। তার চেয়ে বেশি অবাক হয় জুন নিজেই। কিয়ানের মা লিফলেট দেখিয়ে বলে প্রতি মাসে 10,000 করে বেতন দেওয়া হবে। জুন ওইখানে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবে। কিয়ান তারপরও চাইছিল না জুন ওই দেশে যাক। জুনেরও কিয়ানদের সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছিল, কারণ এখন পরিবার বলতে তারাই তো তার সবচেয়ে আপনজন। তারপরও জুন কিয়ানের মায়ের কথা মতো ইন্দোনেশিয়া যেতে রাজি হয়ে যায়। পরের দিন জুন রেডি হয়ে যায় ইন্দোনেশিয়া যাওয়ার জন্য। জুনকে এ পোশাকে দেখে কিয়ানের মা তো খুবই অবাক হয়, কারণ জুনকে দেখে মনে হচ্ছিল সে অনেক ধনী কোনো পরিবারের ছেলে। সবাইকে বিদায় জানিয়ে জুন বোটে উঠে পড়ে। কিয়ান একটা নিউজ দেখে জানতে পারে ইন্দোনেশিয়ায় যে ছেলেগুলোকে নেওয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন ইলিগ্যাল কাজে ব্যবহার করা হচ্ছে। এই দেখে কিয়ান সমুদ্রের পাড়ে গিয়ে জুনকে ডাকতে থাকে এবং তাকে ফিরে আসতে বলে। তবে জুন অনেকটাই দূরে চলে গিয়েছিল। সে বোট চালককে বোটটি ঘুরাতে বলে। চালক বলে এটা আর এখন সম্ভব না। জুন তখন পানিতে লাফ দেয়, কিন্তু সে তো সাঁতার জানতো না। এই দেখে কিয়ান তো খুবই অবাক হয়। এই কারণে সেও পানিতে লাফ দেয় এবং জুনকে টেনে পাড়ে নিয়ে আসে। জুন তো অজ্ঞান হয়ে পড়ে। এখানে কিয়ান তাকে মুখে সিপিআর দিয়ে তার জ্ঞান ফিরানোর চেষ্টা করে এবং কান্নাকাটি শুরু করে দেয়। তখনই জুনের জ্ঞান ফিরে আসে। কিয়ান তো তাকে বকাবকি করতে শুরু করে এজন্য কেন সে পানিতে লাফ দিয়েছিল। কথায় কথায় জুন জানতে পারে এর আগেও একবার কিয়ান তাকে বাঁচিয়েছিল, তখনও সে তাকে মুখে সিপিআর দিয়েছিল। কিয়ান জুনকে বলে তোমার জন্য আমি আমার ফার্স্ট কিস হারালাম। জুন বলে মুখে সিপিআর আর কিস দুইটা তো আলাদা জিনিস। কিয়ান বলে না, দুইটা একই বিষয়। জুন তখন হঠাৎ করে কিয়ানকে কিস করে বসে আর কিয়ান তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। জুন কিয়ানকে বলে সে কিয়ানের থেকে দূরে যেতে চায় না, সে কিয়ানকে অনেক পছন্দ করে এবং সারা জীবন কিয়ানের সাথেই থাকতে চায়। এইসব কথা শুনে কিয়ান তো পুরোই শক। জুন আবারও তাকে কিস করে, কিন্তু এবার আর কিয়ান তাকে দূরে সরিয়ে দেয় না, কারণ কিয়ানও মনে মনে জুনকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিয়ান পিয়ানো বাজাচ্ছিল আর জুন তা মুগ্ধ হয়ে শুনছিল। এদিকে আজকে আবার টাইসু আসে কিয়ানের বাড়িতে। কিয়ান টাইসুকে ধন্যবাদ জানায় তাকে পিয়ানোটা গিফট করার জন্য। টাইসু বলে কিন্তু আমি তো তোমাকে কোনো পিয়ানোই গিফট করিনি। কিয়ান ভাবতে থাকে তাহলে তাকে পিয়ানোটা আসলে কে গিফট করলো। এদিকে জিয়ান আর ইউন গুয়ানমেই হোটেলে এসেছিল ট্যাংকে দিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করাতে, কিন্তু ট্যাং তো সাইন করতে রাজি হয় না, কারণ সে এ হোটেল শ্যানুয়েল কোম্পানির কাছে বেচতে চায় না।
হোটেলের দাম হচ্ছিল শুনে কিয়ান সেখানে চলে যায়। জুন কিয়ানের মায়ের কাছ থেকে হোটেলের ব্যাপারে সবকিছু জানার পর সেও হোটেলে যায়। কথা শেষ হলে ইউনরা বের হয়ে যায়। অন্য আরেকটি গেট দিয়ে জুন ভিতরে ঢুকে। এই জন্য জুনের সাথে ওদের আর দেখা হয় না। ট্যাং আঙ্কেল কিয়ানকে বলে তারা 1 মাস সময় পেয়েছে, এর মধ্যে সব টাকা শ্যানুয়েল কোম্পানিকে শোধ করতে না পারলে তারা গুয়ানমে হোটেলটা দখল করে নিবে। এই ট্যাং আসলে কিয়ানের সৎ মায়ের এক্স হাজবেন্ড ছিল। তিনি কিয়ানকে মেয়ের মতো স্নেহ করত। এই জন্য ট্যাং কোনো বিপদে পড়লেই কিয়ান সঙ্গে সঙ্গে ছুটে আসে তাকে সাহায্য করার জন্য। তো জুনকে এখানে দেখে ট্যাং আঙ্কেল একদম শকড হয়ে তাকিয়ে থাকে। আঙ্কেল কিয়ানের কাছ থেকে জানতে পারে সে কিভাবে তংহাওকে খুঁজে পেয়েছে। তিনি জুনের মেমোরি লসের ব্যাপারেও জানতে পারে। এখানে আঙ্কেল জুনের সাথে কথাবার্তা বলতে থাকে, তবে সে জুনকে তার আসল পরিচয়টা জানায় না, এমনকি কিয়ানকেও না। তারপর রাতের বেলা জুন কিয়ানের ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিল কিয়ান গুয়ানমে হোটেলটা এত ভালোবাসে কেন। কিয়ানের ভাই বলে কিয়ান আর তার আসল বাবা আগে ওই হোটেলে থাকতো। বাবা মারা যাওয়ার পর তার স্মৃতি জড়িয়ে রয়েছে ওই হোটেলে, তাই তো কিয়ান ওই হোটেলটিকে অনেক বেশি ভালোবাসে। পরের দিন সকাল সকাল জুন চলে যায় গুয়েনেই হোটেলে। সে সব কর্মচারীদের ঘুম থেকে ডেকে তুলতে থাকে। জুন ওদের সবাইকে হোটেলের সাজানোর কাজে লাগিয়ে দেয়। হোটেল যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে তবেই না মানুষ এখানে আসবে থাকার জন্য। কিয়ান এখানে আসার পর হোটেলের লোক দেখে একদম আশ্চর্য হয়ে যায়। সে তো চিনতেই পারছিল না এটা তাদের আগের গুয়ানমে হোটেল। এদিকে আঙ্কেল ট্যাং যখন হোটেলে আসে তখন সবাই তাকে সম্মান জানিয়ে ওয়েলকাম করে। আঙ্কেল ভিতরে ঢুকে চারপাশটা দেখে খুবই অবাক হয়ে যায়। একজন স্টাফ এসে বলে এই সব কাজের ক্রেডিট হলো জুনের। আমরা এখানে টাইসুকেও দেখতে পাই। জুন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে যা সবার মাথার উপর দিয়ে যাচ্ছিল। তবে টাইসু বুঝতে পারে জুন সাধারণ কেউ নয়, তা না হলে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে এত কিছু সে কখনোই জানবে না। অন্যদিকে আমরা হসপিটালে জুনের বাবাকে দেখতে পাই। তিনি জিয়ানকে জিজ্ঞাসা করে জুনের এখনো কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা। জিয়ান সত্যি কথাটাই বলে যে জুনকে এখনো তারা খুঁজে পায়নি। দিন দিন জুনের বাবার অবস্থাও আরো বেশি খারাপ হচ্ছিল। তিনি জিয়ানকে বলে জিয়ান তুমি আমার আরেকটা ছেলে, তুমি আমার পরিবার এবং কোম্পানিটা দেখে রেখো। জিয়ান বলে আঙ্কেল আপনি শান্ত হন, আপনার কিচ্ছু হবে না। জুনের বাবা তখন কোনো কারণে জিয়ানকে সরি বলে, তারপর কিছু বলতেই যাবে কিন্তু ওই মুহূর্তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ এখানে তিনি মারা যায়। সবাই তো কান্নায় ভেঙে পড়ে। এদিকে আমরা জুনকে মন খারাপ করে বসে থাকতে দেখি। কিয়ান তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। জুন বলে জানি না, তবে হঠাৎ করে আমার ভীষণ কষ্ট হচ্ছে, এমন মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু আমি হারিয়ে ফেলেছি। কিয়ান বলে হয়তো তোমার পরিবার তোমাকে মিস করছে, তাই তোমার এমন মনে হচ্ছে। জুন তখন কিয়ানের কাঁধে মাথা রাখে। তারপর আমরা কোম্পানির দৃশ্য দেখতে পাই। সবাই জিজ্ঞাসা করছিল জুন কোথায়, সে তার বাবার ফিউনালে আসেনি কেন। সবাই মনে করেছিল জুন আর বিদেশ থেকে ফিরে আসবে না। সবাই মিলে মিংহানকে এ কোম্পানির সিইও পদে বসায়, কারণ জুনের পর সেই সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। আর মিংহান তো অনেকদিন ধরে এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। সে অনেক লোক নিয়ে গুয়েনমে হোটেলে চলে যায় হোটেলটা দখল করার জন্য। ট্যাং জিয়ানকে ফোন করে বলে তাকে তো 1 মাস সময় দেওয়া হয়েছিল, তাহলে মিংহান কেন এখানে এসে ঝামেলা করছে। জিয়ান সব শুনে একদম অবাক হয়, কারণ সে তো জানেই না মিংহান ওইখানে চলে গিয়েছে। তারপর জিয়ান আর ইউন গুয়েনমে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। এদিকে হোটেল দখল করার ব্যাপারে কিয়ানও জানতে পারে। সে জুন আর টাইসুকে নিয়ে সমুদ্রের তীরে চলে যায় হোয়াইট ডলফিনের প্রমাণ জোগাড় করতে, কারণ হোয়াইট ডলফিন এখন প্রায় বিলুপ্ত একটা প্রাণী। এই প্রাণীগুলো সত্যি সত্যি যদি এই জায়গাতে থাকে তাহলে সরকার এই জায়গাটি সংরক্ষণ করার দায়িত্ব নিবে, এতে করে গুয়ানমে হোটেলটি বেঁচে যেতে পারে। জুন আর টাইসু হোয়াইট ডলফিনের এভিডেন্স পেয়েও যায়। তারপর গর্ত থেকে ওঠার সময় জুন পড়ে গিয়ে আঘাত পায়। তাদের কাছে তো সময় অনেক কম ছিল। জুন কিয়ানকে বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি ওই প্রমাণগুলো নিয়ে হোটেলে যাও আর সবাইকে দেখাও। টাইসু বলে আমি জুনের সাথে থাকছি এখানে। এই কারণে কিয়ান চলে আসে হোটেলে। সে সবাইকে
হোয়াইট ডলফিনের ছবি দেখায় এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার আইন নিয়ে বলতে শুরু করে। কিয়ানের বলার স্টাইল দেখে জিয়ানের তখন জুনের কথা মনে পড়ে যায়। এদিকে কিয়ানের কথাগুলো শুনে মিংহান তো একদম চুপ হয়ে যায় এবং সে তার দলবল নিয়ে এখান থেকে চলে যায়। তারপর কিয়ান হসপিটালে চলে যায় জুনকে দেখতে। অন্য একজনকে দেখে জুন ভেবে কিয়ান তো কান্নাকাটি শুরু করে দেয়। জুন কিয়ানকে ডাক দিয়ে বলে, তুমি ওইখানে কি করছো? আমি তো এখানে। কিয়ান দৌড়ে এসে জুনকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। ওদের দুজনকে একসাথে এতটা কাছাকাছি দেখে টাইসুর মনটা আবার খারাপ হয়ে যায়, কারণ সেও এতদিনে কিয়ানকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল। এবার আমরা জুন আর কিয়ানকে একসাথে কিছু সময় কাটাতে দেখি। কিয়ান জুনকে বলছিল, তোমার মেমোরি ফিরে আসলে তুমি তো আমাদের সবাইকে ভুলেই যাবে আর এখান থেকে চলে যাবে, তাই না? জুন বলে, এই গ্রামটা এখন তারও গ্রাম, সে সারা জীবন কিয়ানের সাথে এখানেই থাকতে চায়। জুনের কথাগুলো শুনে কিয়ান অনেক খুশি হয়। অন্যদিকে আমরা এ সময় টাইসুকে দেখতে পাই। সে সরকারের হয়ে বিভিন্ন কাজ করে, এই কারণেই মূলত সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। পরের দৃশ্যে আমরা কিয়ানের এক বান্ধবী এবং বান্ধবীর বয়ফ্রেন্ডকে দেখতে পাই। কিয়ানের বান্ধবী নিজের লাইফস্টাইলের সাথে কিয়ানের লাইফস্টাইলের তুলনা করতে থাকে আর জিজ্ঞাসা করে কিয়ানের বয়ফ্রেন্ড আছে কিনা। কিয়ান এখানে মিথ্যা বলে যে তারও বয়ফ্রেন্ড আছে। মেয়েটি তখন কিয়ানকে তার বয়ফ্রেন্ড সহ তাদের ইউনিয়ন পার্টিতে আসতে বলে। এবার তো কিয়ান মহা মুশকিলে পড়ে যায়, কারণ এখন সে বয়ফ্রেন্ড জোগাড় করবে কোথা থেকে। তারপর কিয়ান তার মার কাছে এসে এই সব কথা শেয়ার করে। কিয়ানের মা টাইসুকে কিয়ানের সাথে পার্টিতে যেতে বলে, তবে টাইসু বিজি থাকায় সে যেতে পারে না। তবে টাইসু কিয়ানের জন্য সুন্দর দেখে একটি ড্রেস পাঠায়, যাতে এটা পরে সুন্দর করে সেজে কিয়ান পার্টিতে যেতে পারে। সে নিজের গাড়িটাও কিয়ানকে দেয়। দেখা যায় কিয়ান সুন্দর করে সেজে পার্টিতে এসেছে। তার ওই ফ্রেন্ড কিয়ানকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ কিয়ানের সাথে তার বয়ফ্রেন্ড আসেনি। আর তখনই সেখানে জুনের এন্ট্রি হয়। তাকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল, এই কারণে সব মেয়েরা তো তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। সে এসে নিজেকে কিয়ানের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। মেয়েটি তখন চুপ হয়ে যায়। এখানে কিয়ান জুনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে আসলে? জুন বলে সে কিয়ানের মায়ের কাছ থেকে সব ঘটনা জানতে পেরেছিল, তাই সে কিয়ানকে সাহায্য করার জন্য এখানে এসে পড়েছে। যাক, পার্টি শেষ করে ওরা একটি পার্কে আসে। জায়গাটি তো অনেক সুন্দর ছিল। জুন কিয়ানকে নিয়ে এখানে ডান্স করে, তারপর সে কিয়ানকে কিসও করে। অন্যদিকে টাইসু জুনের ব্যাপারে ইন্টারনেটে খোঁজ করছিল। একসময় সে জানতে পারে তংহাও মানে জুন শ্যানুয়েল কোম্পানির সিইও। এটা দেখে টাইসু তো ভীষণ অবাক হয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় জুন আর কিয়ান কাপলদের মতো আচরণ করছিল, যা দেখে কিয়ানের মা বুঝতে পারে এদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। কিয়ানের মা জুনকে একা পেয়ে বলে, তুমি তোমার মেমোরি তো হারিয়ে ফেলেছ। যখন তোমার মেমোরি ফিরে আসবে তখন তো তোমাকে আবারও আগের জায়গায় ফিরে যেতে হবে। তখন কিয়ানের কি হবে একবারও কি ভেবে দেখেছ? জুন বলে সে কিয়ানকে ছেড়ে কোথাও যাবে না। অন্যদিকে দেখা যায় টাইসু জুনের অফিসে গিয়ে জিয়ানকে বলে দিয়েছে জুন এখন তংহাও হয়ে গুয়ানমে গ্রামে রয়েছে। কথাটা শুনে জিয়ান তো অবাক। জিয়ান তখনই চলে আসে গুয়ানমে হোটেলে, আর এখানে সে জুনকে দেখতে পেয়ে যায়। তবে জুন তো তাকে চিনতেই পারে না। আঙ্কেল ট্যাং জিয়ানকে তখন জুনের মেমোরি লসের ব্যাপারে জানায়। এই সময় কিয়ানও হোটেলে আসে। জিয়ান তো কিয়ানের উপর চেঁচামেচি শুরু করে দেয় জুনের লাইফটা খারাপ করার জন্য। আঙ্কেল তখন বলে কিয়ান এই ব্যাপারে কিছুই জানতো না। আর কিয়ান যখন জুনের আসল পরিচয় জানতে পারে তখন সে তো ভীষণ অবাক হয়। তারপর জিয়ান ইউনকে জুনের জীবিত থাকার কথাটা বলে। ইউন তখনই ব্যস্ত হয়ে পড়ে জুনের সাথে দেখা করার জন্য। জিয়ান তাকে বলে জুনের মেমোরি লস হয়ে গিয়েছে, এই জন্য তার আমাদের কথা মনে নেই। জিয়ান আরো বলে এখানে কিয়ান নামের একটা গার্লফ্রেন্ডও রয়েছে জুনের। ইউন তো এটা শুনে অবাক হয়ে বলতে থাকে জুন কি করে পারলো অন্য কাউকে গার্লফ্রেন্ড বানাতে। তারপর আমরা দেখি টাইসু একটা কাজের জন্য অন্য দেশে চলে যাচ্ছে, তাই সবাই তাকে বিদায় জানায়। তখন সেখানে ইউন আর জিয়ানও চলে আসে। ইউন জুনকে দেখে খুবই খুশি হয় এবং তাকে সবকিছু মনে করানোর চেষ্টা করে, তবে জুন তো তাকে চিনতেই পারছিল না। এদিকে কিয়ান তো তাদের দুজনকে একসাথে দেখে অনেক কষ্ট পায়। ইউন কিয়ানকে এই সবকিছুর জন্য দায়ী করতে থাকে। সে মনে করে কিয়ান জুনকে ইচ্ছে করে এতদিন এখানে আটকে রেখেছে। ইউন কিয়ানকে অনেক উল্টাপাল্টা কথা বলে অপমানও করতে থাকে। তারপর জিয়ান ইউনকে এখান থেকে নিয়ে যায়। বাসায় ফিরে ইউন
জুনের মাকে জুনের কথা সব বলে দেয়। জুনের মা তখন জুনের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে ওঠে। তবে ইউনরা ওনাকে সামলিয়ে বলে, আমরা খুব শীঘ্রই জুনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব, আপনি এত অস্থির হবেন না। যাই হোক, পরের দিন কোম্পানিতে এসে জিয়ান অ্যানাউন্সমেন্ট করে জুন ফিরে এসেছে। কথাটা শুনে মিংহান একদমই খুশি হয় না। এদিকে আমরা দেখি কিয়ান জুনকে নিয়ে ঘুরতে বের হয়েছে। সারাদিন তারা অনেক মজা করে, একসাথে বিভিন্ন রাইডে ওঠে, ছবি তোলে, খাওয়া দাওয়া করে। মোট কথা তারা এখানে নিজেদের মতো করে অনেক সুন্দর সুন্দর সময় কাটায়। এক সময় কিয়ান জুনকে বলে, চলো আমরা একটা গেম খেলি। একটি জায়গায় এসে কিয়ান জুনের চোখ বেঁধে দেয় এবং 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে বলে। আমরা দেখি কিয়ান আসলে জুনকে তার আসল বাড়িতে নিয়ে এসেছিল, কারণ কিয়ান চাইছিল জুন তার আগের লাইফে ফিরে যাক এবং আগের মতো হ্যাপি থাকুক। জুনকে সেখানে রেখে কিয়ান চলে যায়। আর জুনের মা যখন জুনকে দেখে তখন তিনি তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তবে জুন তো এখান থেকে চলে যেতে চাইছিল, কারণ সে এদের কাউকেই চিনতে পারছিল না। কিন্তু জুনের মা তাকে যেতে দিতে চায় না। জুন জোর করে বাইরে বের হয়ে আসে এবং কিয়ানের নাম ধরে ডাকতে থাকে। রাস্তায় একটি গাড়ির সাথে জুনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি থেকে 2 জন লোক নেমে এসে জুনকে মারতে শুরু করে। তখনই সেখানে কিয়ান চলে আসে। এখানে গুন্ডাগুলো তাকেও মেরে অজ্ঞান করে দেয়। তারপর ওদের 2 জনকে হসপিটালে আলাদা আলাদাভাবে অ্যাডমিট করা হয়। পরে যখন জুনের জ্ঞান ফিরে তখন দেখা যায় তার মেমোরি আবার ফিরে এসেছে। তবে এতদিন যে সে কিয়ানদের সাথে গোয়েনমে গ্রামে ছিল, এই মেমোরিটা এবার সে ভুলে গিয়েছে। এদিকে কিয়ানের জ্ঞান ফিরতে সে জুনের খোঁজ করে। কিয়ান যখন জুনের কেবিনে আসে তখন দেখে জুনের সাথে তার পরিবারের সদস্যরা রয়েছে এবং দেখে জুনের মেমোরিও ফিরে এসেছে। তাই কিয়ান এখান থেকে চলে যায়। তারপর জুন যখন তার বাবার মৃত্যুর খবর জানতে পারে তখন সে নিজেকে আর সামলাতে পারে না। তার বাবার জন্য অনেক কান্না করতে থাকে, যে কারণে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পরের দৃশ্যে আমরা দেখি জুন সুস্থ হয়ে আবারও কোম্পানিতে ফিরে এসেছে। কোম্পানির কাজ ঠিক মতো না হয় জুন মিংহানের উপর চিৎকার চেঁচামেচি শুরু করে। মিংহান মনে মনে ঠিক করে জুনকে তার পথ থেকে সরাতে সে কিয়ানকে ইউজ করবে। রাতে ডিনারের সময় জুন জিজ্ঞাসা করে মেমোরি লসের পর সে কোথায় ছিল। জিয়ান সত্যি কথাটা বলতে চাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে ইউন বলে, তুমি কয়েকদিন গুয়ানমে হোটেলে ছিলে এবং সেখানে রেস্ট নিচ্ছিলে। কিন্তু ঘুমের মধ্যে জুন কিয়ানের সাথে কাটানো কিছু মুহূর্তের স্বপ্ন দেখে। জুন বুঝতে পারছিল না এগুলো সে কেন দেখলো। এদিকে দেখা যায় কিয়ান জুনকে অনেক মিস করছিল এবং তার কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছিল। পরের দিন টাইসু বিদেশ থেকে ফিরে আসে। টাইসু কিয়ানের জন্য গিফট নিয়ে এসেছিল। কিয়ানের মা টাইসুর দেওয়া ড্রেসটা পরে আসতে বলে। এই ড্রেসটা পরে কিয়ানকে বেশ সুন্দরী লাগছিল। টাইসু তো কিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর টাইসু আর কিয়ান আলাদা কথা বলে। টাইসু জুনের কামব্যাকের কথা জানতে পারে। কিয়ান মুভ অন করার জন্য জুনের রিংটা পানিতে ফেলে দিতে চাইছিল। তখন টাইসু সেটা নিয়ে পানিতে ফেলে দেয়, যা দেখে কিয়ান টাইসুর উপর চিৎকার চেঁচামেচি করে। কিন্তু তখনই টাইসু দেখায় সে রিংটা ফেলেনি, বরং অভিনয় করেছিল। টাইসু নিজের গলার চেন খুলে রিংটা তার মধ্যে পরিয়ে দেয় লকেটের মতো করে। তারপর সেটা কিয়ানকে পরিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় কিয়ানকে শ্যানওয়েল কোম্পানিতে ডাকা হয়েছে। একজন স্টাফ বলে জুনের অ্যাসিস্ট্যান্ট এসে কিয়ানকে ওদের কোম্পানিতে ইনভাইট করে গিয়েছে। তবে এখানে আসলে মিংহানের অ্যাসিস্ট্যান্ট এসেছিল, কিন্তু হোটেল স্টাফের ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। কিয়ান বুঝতে পারছিল না সে কোম্পানিতে যাবে নাকি যাবে না, আর জুনিবা তাকে কেন ডেকে পাঠিয়েছে। অন্যদিকে আঙ্কেল ট্যাং কিয়ানকে জুনের কোম্পানিতে যেতে বলে এবং জুনের সাথে সামনাসামনি কথা বলতেও বলে। তার পরের সিনে দেখা যায় শ্যানুয়েল কোম্পানিতে বোর্ড মিটিং হচ্ছিল। সেখানে জুন আর মিংহান একে অপরের দুর্নাম এবং নিজের সুনাম করছিল, কারণ আজ চেয়ারম্যানের সিটের জন্য ভোট করা হচ্ছে। এদিকে দেখা যায় কিয়ান জুনের অফিসে চলে এসেছে। অন্যদিকে জুন মিংহানকে জিজ্ঞাসা করে গুয়ানমে হোটেলের প্রজেক্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন, তাও সামান্য কয়েকটা ডলফিনের কারণে। মিংহান হেসে বলে প্রজেক্ট বন্ধ হওয়ার জন্য মেইন কালপিট তো তুমি নিজেই। জুন বলে এর মানে কি? মিংহান বলে তুমি কি জানো তুমি কতদিন মিসিং ছিলে আর তোমার জন্য কোম্পানির কত বড় লস হয়ে গিয়েছে? তখনই সেখানে কিয়ান আর মিংহানের অ্যাসিস্ট্যান্ট হাজির হয়। কিয়ান তখন বলে ওঠে জুনের তো মেমোরি লস হয়ে গিয়েছিল কার অ্যাক্সিডেন্টে। এটা শুনে সবাই তো অবাক। মিংহান কিয়ানকে বলে আচ্ছা বলো তো জুন মানে তংহাও গুয়ানমে ভিলেজে কি করত?
এবার কিয়ান একে একে সব বলে দেয় জুন এতদিন তাদের গ্রামে কি কি করেছে। এক সময় তো সে এটাও বলে ফেলে তংহাও মানে জুন হোয়াইট ডলফিনের প্রমাণ খুঁজে গুয়ানমে হোটেলটাকে বাঁচিয়েছিল। মিংহান সবাইকে উদ্দেশ্য করে তখন বলে দেখলেন তো গুয়ানমে হোটেলের প্রজেক্ট কেন বন্ধ হয়েছিল। জুন বলে এই কাজগুলো সে মেমোরি লস হয়ে যাওয়ার পরে করেছিল, তাছাড়া সে কিয়ানকে চিনে না। কিয়ান তো জুনের কথা শুনে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে, তবে সে বুঝতে পারে না তাহলে সত্যি কথা বলার কারণে জুন কি বিপদে পড়েছে। তখন কিয়ান ইচ্ছে করে বলে একটু আগে সে সব মিথ্যা কথা বলেছে, সে মিথ্যা কথা বলে জুনকে বিয়ে করতে চাইছিল কারণ জুন অনেক বড় লোক। তবে এখন কিয়ান তার ভুল বুঝতে পেরেছে, সে সবাইকে বলে চেয়ারম্যানের পদের জন্য জুনই বেস্ট। এটা বলে কান্না করতে করতে কিয়ান চলে যায়। মিংহান যখন দেখে সে চেয়ারম্যানের সিট হারিয়ে ফেলেছে তখন সে জুন আর কিয়ানের ছবি সবাইকে দেখিয়ে দেয়। এতে করে সবাই বুঝে যায় জুনের সাথে সত্যি ওই মেয়েটির অ্যাফেয়ার ছিল। এই কারণে সবাই মিংহানকে ভোট দিতে শুরু করে। এবার জিয়ান দুজন লোককে হাজির করে সেখানে। এরা সেই গুন্ডা যারা জুনের দ্বিতীয় অ্যাক্সিডেন্টই করিয়েছিল। গুন্ডা দুটো কার কথায় কাজ করেছিল হাতের ইশারায় দেখিয়ে দেয়। ইশারায় যাদেরকে দেখায় তারা ছিল আবার মিংহানের আন্ডারে কাজ করা লোক। মিংহান বলে সে জুনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল শুধু তাকে পথ থেকে সরানোর জন্য, মেরে ফেলার জন্য না। যারা গুন্ডাদের ভাড়া করেছিল তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয় আর মিংহানের উপর ইনভেস্টিগেশন চলতে থাকে। এই কারণে চেয়ারম্যানের পদটা আবারও জুনই পেয়ে যায়। এদিকে অফিসের বাইরে কিয়ান তখনও বসেছিল এবং কান্না করছিল। জুনকে দেখা যায় সে গাড়ি করে অফিস থেকে বের হচ্ছিল। কিয়ান তার কাছে যায় আর তাকে তংহাও নামে ডাকতে থাকে এবং তাকে পুরনো কথাগুলো মনে করানোর চেষ্টা করে। জুন বলে সে কোনো তংহাও নয়, সে হলো জুন আর কিয়ানকে সে চিনে না। এ বলে জুন চলে যায় আর কিয়ান জুনের কথাগুলো শুনে আবারও অনেক কষ্ট পেতে থাকে। অন্যদিকে গুয়ানমে হোটেলের রিপোর্টাররা এসেছিল হোটেল নিয়ে একটা প্রতিবেদন লেখার জন্য। যারা যারা ইন্টারভিউ দেয় তারা প্রত্যেকেই তংহাওয়ের নাম নেয়। ইন্টারভিউটা সব জায়গায় টেলিকাস্ট করা হয় আর জুনও এই ইন্টারভিউটা দেখতে থাকে। অপরদিকে আমরা মিংহানকে জিয়ানের বাড়িতে দেখতে পাই। মিংহান জিয়ানকে বলে তার বাবা কোম্পানির সব জুনের বাবার নামে লিখে দেয়নি, বরং জুনের বাবাই ষড়যন্ত্র করে তার বাবার সব শেয়ার লিখিয়ে নিয়েছিল। কিন্তু জিয়ান তো এই কথা বিশ্বাসই করে না এবং মিংহানকে এখান থেকে চলে যেতে বলে। তখনই মিংহান একটা কল রেকর্ড শোনায় যেটা মিংহান তার বাবার কাছ থেকে পেয়েছে। রেকর্ড শুনে বোঝা যায় জিয়ানের বাবা একটা প্রজেক্টের জন্য শ্যাংওয়েল কোম্পানির কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল, কিন্তু পরে জিয়ানের বাবা ওই প্রজেক্টে সফল হতে পারেনি। প্রথম দিকে শ্যানুয়েল কোম্পানিটি জুন আর জিয়ানের বাবা মিলেই শুরু করেছিল, কিন্তু জিয়ানের বাবা প্রজেক্টে এত বড় লস করায় জুনের বাবা জিয়ানের বাবাকে কোম্পানি থেকে বহিষ্কার করে দেয় আর ক্ষতিপূরণ হিসেবে জিয়ানের বাবার কোম্পানির সব শেয়ার কিনে নেয়। জিয়ানের বিশ্বাসই হচ্ছিল না জুনের বাবা তাদের সাথে এরকম একটা কাজ করেছে। এবার জিয়ান বুঝতে পারে মৃত্যুর আগে জুনের বাবা কেন তাকে সরি বলেছিল। তারপর আমরা দেখি জিয়ান তো আপসেট হয়ে সারা রাত ধরে ড্রিঙ্কস করতে থাকে। এদিকে আমরা কিয়ান আর টাইসুকে দেখতে পাই। টাইসু কিয়ানকে বলছিল এই মাসের ২৬ তারিখে গুয়ানমে গ্রাম থেকে শুটিং স্টার দেখা যাবে। টাইসু বলে শুটিং স্টার দেখার জন্য যদি পর্যটকরা তাদের হোটেলে আসে তাহলে তাদের হোটেলের ইনকাম অনেক বাড়বে। কিয়ানরা ঠিক করে হোটেলে তারা কোনো সেলিব্রিটিকে আনবে, তাহলে সেই সেলিব্রিটিকে দেখার জন্য আরো বেশি বেশি মানুষ তাদের হোটেলে থাকার জন্য আসবে। টাইসুরা স্নো বিউটি নামের এক সেলিব্রিটিকে তাদের হোটেলে ইনভাইট করে। এই স্নো বিউটির সাথে টাইসুর আগে থেকেই পরিচয় রয়েছে, এই কারণে সে হোটেলে আসতে রাজি হয়ে যায়। এদিকে কিয়ান একটা ইনভাইটেশন কার্ড জুনকেও দিতে চাইছিল। টাইসু বলে জুন কি আসবে আমাদের হোটেলে? কিয়ান বলে জানি না, তবে একবার চেষ্টা করে দেখিই না কি হয়। তারপর কিয়ান চলে যায় শ্যানুয়েল কোম্পানিতে জুনকে ইনভাইট করার জন্য। অন্যদিকে জুন একটা কোল্ড স্টোরেজে আসে কিছু জিনিসপত্র চেক করতে। কিয়ানও তার পিছু পিছু এখানে চলে আসে। জুন তো তাকে দেখে খুবই রেগে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সে তাকে ইনভাইটেশন কার্ড দিয়ে 16 তারিখে শুটিং স্টার দেখার জন্য হোটেলে আসতে বলে, কিন্তু জুন যেতে পারবে না বলে জানিয়ে দেয়। তবে কিয়ান জোর করে জুনকে ওই কার্ডটি ধরিয়ে দেয়। বাইরে আমরা দেখি গার্ড কোড স্টোরেজের দরজা খোলা দেখে সেটা লক করে দেয়। ভিতরে জুন আর কিয়ান আটকা পড়ে যায়। তারা তো দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু গার্ড তাদের কথা শুনতে পায় না। এখানে ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না।
তাই কিয়ান কান্না করতে শুরু করে দেয় যে এখন তার কি হবে, সে কিভাবে বাইরে যাবে। জুন কিয়ানকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। কিয়ানের তখন সেদিনের কথা মনে পড়ে যায় যেদিন তারা গর্তে পড়ে গিয়েছিল। সেদিনও তো জুন ঠিক এভাবেই তাকে জড়িয়ে ধরে শান্ত করেছিল। কিয়ান শান্ত হলে জুন তাকে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলে, আমি তোমাকে শান্ত করার জন্য জড়িয়ে ধরেছিলাম, এর থেকে বেশি কিছু না, তুমি আবার অন্য কিছু ভেবে বসো না। কোল্ড স্টোরেজের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। কিয়ানের অনেক বেশি ঠান্ডা লাগছে দেখে জুন তার কোটটি কিয়ানকে পরিয়ে দেয়। অন্যদিকে কিয়ান আর জুনকে সবাই খুঁজছিল। কিয়ানের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছিল। জুন তাকে বারবার করে জেগে থাকার জন্য বলতে থাকে। এবার দুজনের অবস্থাই বেশ খারাপ হয়ে যায়। তখন সবাই খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর ওদের দুজনকে উদ্ধার করে নেয়। টাইসু কিয়ানকে নিয়ে বাড়িতে চলে যায়। এত কিছুর মাঝখানেও কিয়ান অনেক খুশি ছিল, কারণ সে জুনকে ইনভিটেশন কার্ডটি দিতে পেরেছে। পরের সিনে আমরা দেখি আজ 16 তারিখ, অর্থাৎ আজ রাতেই শুটিং স্টার দেখা যাবে। সে উপলক্ষে গোয়ানমে হোটেলটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। হোটেলের স্টাফরা হোটেলে আসা সকল গেস্টদের খুব সুন্দর করে ওয়েলকাম জানায়। এদিকে ইয়ন জুনের অফিসে আসে এবং তার সাথে শপিং এ যেতে বলে ওয়েডিং ড্রেস দেখার জন্য, সেই সাথে শুটিং স্টার দেখার কথাও বলে। তখন জুনের কিয়ানের দেওয়া ইনভাইটেশন কার্ডের কথা মনে পড়ে যায়। সেও তো তাকে শুটিং স্টার দেখার জন্য ইনভাইট করেছিল। এবার জুন ইয়নকে বলে, আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। এই বলে ইউনকে সে জিয়ানের সাথে শপিং এ পাঠিয়ে দেয়। অন্যদিকে গোয়ানমে হোটেলে তো গেস্টদের ভিড় জমে যায়। স্নো বিউটি লাইভ স্ট্রিমের মাধ্যমে গোয়ানমে হোটেলের রিভিউ দিচ্ছিল। এদিকে ইউন জুনকে দেওয়া কিয়ানের সেই ইনভাইটেশন কার্ডটি পেয়ে যায়। ইউন সন্দেহ করে জুন তাকে মিথ্যা বলেছে যে তার আজকে মিটিং রয়েছে। আর এ পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো এর পরের পর্বে আমরা জানতে পারবো জুন ইউনকে মিথ্যা কথা বলে কিয়ানের ওইখানে গিয়েছিল নাকি অন্য কোনো ব্যাপার আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।